নমস্কার বন্ধুরা, আপনাদের মনের অবাধ্য অনুভূতিগুলোকে শব্দের তুলিতে রাঙিয়ে দেওয়া আপনাদের অত্যন্ত আপন এবং ভালোবাসার প্রিয় ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ির পর্দায় আপনাদের সবাইকে আরও একবার বুক ভরা গভীর ভালোবাসা আর একরাশ আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ ২৬ নম্বর পর্দে প্রবেশ করার আগে আমি মিস্টার অলোকেশ সরকার আমাদের এই ভালোবাসার অডিও স্টোরি বাড়ি পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। গত ২৫টি পর্ব ধরে আপনারা যেভাবে আমাদের এই কাহিনীর প্রতিটি চরিত্রকে নিজেদের জীবনের অংশ বানিয়ে নিয়েছেন, আপনাদের দেওয়া এক একটি লাইক, এক একটি মন ছোঁয়া মন্তব্য আমাদের এই পথ চলাকে প্রতি মুহূর্তে সার্থক করে তোলে। মাঝে মধ্যে গভীর রাতে যখন আমি একা বসে আপনাদের সেই সুন্দর ও গঠনমূলক মতামতগুলো পড়ি, আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। পরবর্তী পর্বটিকে আরও নিখুঁত, আরও জীবন্ত এবং আরও সুন্দর করে তোলার জন্য এক অন্যরকম তাগিদ ও অনুপ্রেরণা খুঁজে পাই। আপনাদের এই ভালোবাসার বন্ধন যেন আজীবন এমন অটুট থাকে। বন্ধুরা, সম্পর্কের গতিপথ কখন যে কোন মোড় নেয় তা বোধহয় নিয়তি ছাড়া আর কেউ জানে না। গত ২৫ নম্বর পর্বে আমরা সাক্ষী থেকেছি এক চরম মানসিক টানাপড়েন আর নাটকীয় মোড়ের। একদিকে রানা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে তীব্র গতিতে ছুটে আসা লরির হাত থেকে নেহার প্রাণ বাঁচালো, তা যেন তাদের জমে থাকা বরফ গলতে শুরু করার এক নতুন ইঙ্গিত। অন্যদিকে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি আর জটিলতার অবসান ঘটাতে অভিক যখন আবির আর তুয়াকে একসাথে দেখে এক বুক কষ্ট নিয়ে সিদ্ধান্ত নিল আর দেরি নয়, আজ রাতেই সে তুয়াকে নিজের মনের কথা জানাবে, তখন থেকেই শ্রোতাদের মনের উৎকণ্ঠা দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু আজ রাতের এই চরম মুহূর্তে অভিক কি পারবে তুয়ার সামনে নিজের ভালোবাসার প্রকাশ করতে, নাকি নিয়তি তাদের মাঝে আবার কোনো নতুন দেওয়াল তুলে দেবে? ওদিকে মল্লিকা দেবীর সেই পাহাড় প্রমাণ চক্রান্তের জাল ছেড়ে তনু কি পারবে ঋষিরাজের সামনে নিজের সততা প্রমাণ করতে, নাকি সময়ের নিষ্ঠুর পরিহাসে ঋষির বিশ্বাস চিরতরে হারিয়ে যাবে অন্ধকারের অতলে? অবিনাশবাবু আর তুয়ার জীবনে আসা এই নতুন ভোর কি সত্যিই স্থায়ী হবে, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে অন্য কোনো বড় ঝড়? মনের কোণে জমে থাকা এই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে এক বুক আবেগ, চরম উৎকণ্ঠা আর টানটান উত্তেজনা নিয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের মূল গল্পে, ভালোবাসার ছোঁয়া, পর্ব ২৬। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে আমি থাকব এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। হেডফোনটি কানে গুঁজে নিন, বাইরের কোলাহলকে দূরে সরিয়ে দিন আর হারিয়ে যান ভালোবাসার এক অন্য জগতে। বিকেলে বরযাত্রীর সাথে আবিরও আসে। গোধূলি লগ্নে বিয়ে, তাই বিয়ের আয়োজনও খুব তাড়াতাড়ি করা হয়। তো একটা লাল হলুদের উপরে শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ওকে হালকা মেকআপে। আবির যখন থেকে এসেছে তুয়ার সাথে কথা বলেই চলেছে। আবির খুব আস্তে আস্তে তুয়াকে বলে, খুব সুন্দর লাগছে তোমাকে। কিছু বললে? না না, কিছু না। তুয়া কোনো কিছু বলল না। আবির আবারও বলে, আমি বলছিলাম তোমাকে খুব সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ। বিয়ের আসরেও অভি তুয়ার সাথে দাঁড়িয়ে আছে, খুব হেসে হেসে কথা বলছে। অভিক এসব আর সহ্য করতে পারছে না। তৃষার সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দেওয়ার পরেই অভি তুয়ার কাছে এসে ওর হাতটা ধরে টেনে ছাদে নিয়ে যায়, যেখানে ও আগের থেকে অনেক ব্যবস্থা করে রেখেছে। ওকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে দেখে তুয়া বলে, আরে এটা তুমি কি করছো অভি? এভাবে কেন টেনে নিয়ে যাচ্ছ আমাকে বলো তো, হাতটা ছাড়ো আমার। মুখটা বন্ধ করো, একটু পরেই সব জানতে পারবে। ওকে ছাদে নিয়ে গিয়ে দাঁড় করায় অভি। ছাদটা খুটখুটে অন্ধকার। অভি লাইট জ্বালিয়ে দিতে তুয়ার চোখটা ঝলসে যায়। ও চোখটা বন্ধ করে নেয়, তারপর আস্তে আস্তে চোখটা খোলে আর সামনে তাকিয়ে দেখে অভি তুয়ার সামনে হাঁটু গেড়ে বসে আছে একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে। আর সেটা দেখে তুয়া বড় বড় চোখ করে তাকায় অভির দিকে। তুয়া, আমি কখনো এই কথাটা তোমাকে বলতে পারবো কিনা আমি ভাবিনি। তোমার সাথে আমার প্রথম দেখা, মানে প্রথম ঝগড়া যেদিন হয়, সেদিন আমার তোমাকে খুব ভালো লাগে। তোমার চোখ দুটো আমাকে খুব আকর্ষণ করে। রাতে তোমার মায়াবী চোখ দুটো আমাকে ঘুমোতে দিচ্ছিল না। তোমার সাথে কথা বলার, তোমাকে নিজের কাছে আনার নানা বাহানা খুঁজতাম আমি। রান্না করে হোটেলে নিয়ে আসাটাও ওটা আমার ভাবনাই ছিল। প্রথমে ভালো লাগা ছিল, সেটা ভালোবাসায় কবে পরিণত হয়েছে আমি জানি না। তোমার বিয়ে ঠিক হয়েছে সেটা শুনে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি তখন কিছু করতে পারিনি। আমি তো ভেবেই নিয়েছিলাম তোমার বিয়ে হয়ে গেছে, তুমি পর হয়ে গেছো, সেটা মেনেও নিয়েছিলাম আমি। কিন্তু মুখার্জি বাড়িতে তোমাকে দেখে খুব খুশি হয়েছিলাম জানো। সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম তোমার বিয়ে হয়নি সেটা জেনে। তোমাকে ফিরে পাবার আশা আবার জাগে আমার মনে, আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি আমি। তুয়া, আমি শুধু একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ। অভি। তুয়া কিছুক্ষণ তাকিয়ে থাকে অবাক হয়ে, তারপর কথা বলে ওঠে, অভি এসব কি বলছো তুমি? মানে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ তুয়া,
অভি তোয়ার হাত দুটো ধরে। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এখন কিছুই ভাবতে পারি না। আমার জীবনের ভালোবাসা হয়ে তুমি আসবে আমি ভাবিনি কখনো। আমাকে তোমার মনে জায়গা দেবে তুয়া? আমাকে একটু ভালোবাসবে? অভি। তুয়া অবাক হয়ে তাকিয়ে থাকে অভির দিকে। অভির হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয় তুয়া। দেখো অভি, আমি তোমাকে একজন ভালো বন্ধু ভেবেছি। আমার তোমাকে বলতে খুব খারাপ লাগছে যে মানে মানে তবু তোমাকে বলছি আমি, মানে আমি না তো তোমাকে ভালোবাসি না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি তো সেভাবে কখনো তোমাকে দেখিনি, তাই না? অভিক তুয়ার কথা শোনার পরে ওর পা ওখানেই আটকে যায়। মুখে কোনো কথা বলতে পারে না। তুয়া বুঝতে পেরে বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারলাম না, কারণ আমার মনে তোমার জন্য এমন কোনো অনুভূতি তো নেই অভি। সরি। অভিযোগটা বন্ধ করে নেয়। তোয়ার মুখে এই কথা শুনে ওর মনের মধ্যে কি জ্বর উঠছে সেটা শুধু ও নিজেই জানে। নিজেকে তাই ও শান্ত করে। সরি 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 তুয়া, আমি তোমাকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছি। আরে তুমি তো শুধু তোমার মনের কথাটা বলেছো, সেটাতে তো কোনো দোষ নেই, তাই না? যেটার জন্য বলেছিলাম সেটাই যখন হলো না, তাহলে আর বলি কি বা লাভ? জানো তুয়া, এখন বুঝি কেন ছেলেরা নিজের মনের কথা বলতে এত হেজিটেট করে। আরে বিষয়টা না সেটা নয়। আমি বুঝি তোমার দিকটা। এর পৃথিবীতে আর যাই হোক, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তোমার মনে যখন আমার জন্য কোনো ফিলিংস নেই, তাহলে আর এসব নিয়ে ভেবো না। আমার কথাগুলো ভুলে যাও। শুধু আমার আজকের কথাগুলোর জন্য মনের মধ্যে কিছু রেখো না। আমাদের বন্ধুত্বটা যেন ঠিক আগের মতোই থাকে, এইটুকু আশা কি করতে পারি আমি? হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধুত্বটা নষ্ট হবে না। তুমি নিচে যাও তুয়া। সরি অভিক, আমি তোমাকে কষ্ট দিলাম। না না, আমি কষ্ট পাইনি। তোমার মনে যেটা আছে তুমি সেটাই বলেছো। নিজের মনের বিরুদ্ধে আমার মন রাখতে আমাকে হ্যাঁ বলনি, এটাই তো উচিত। যদি তুমি সেটা করতে তাহলে কিন্তু আমি কষ্ট পেতাম আরো। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে একদম। তুমি নিচে যাও, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা বেশ। তুয়া আর কোনো কথা না বাড়িয়ে নিচে চলে যায়। ওকে না বলার পরে মনটা খুব খারাপ হয়ে যায়। তো মনে মনে ভাবে, আমি তো ভুল কিছু বলিনি, আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। আমি ওকে ভালোবাসি না, আমার মনে তো অভির জন্য কোনো অনুভূতি নেই। তাহলে কেন ওকে মিথ্যা আশা দেবো? কিন্তু ওকে না বলার পরে কেন আমার এত কষ্ট হচ্ছে? আমার কেন মনে হচ্ছে যে আমি আমি আমার জীবনের মূল্যবান কিছু হারিয়ে ফেললাম? মানে আমি কি অভিকে হারিয়ে ফেললাম? হ্যাঁ, বুকটা আটকে ওঠে তুয়ার। চোখে হাত দিয়ে দেখে চোখের কোনটা ভিজে গেছে। অবিনাশ বাবু অভির বাবার সাথে কথা বলছিল। তখনই আবির ওর বাবা বিমল বাবুকে সাথে করে নিয়ে আসে। অবিনাশ বাবু বিমল বাবুর সাথে কুশল বিনিময় করে, তারপর বলে, অবিনাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা? বলো বলো। আমার আর আমার ছেলের তোমার মেয়ে তুয়াকে খুব পছন্দ, তাই আমি আমার ছেলের জন্য তোমার মেয়ের হাত চাইতে এসেছি। তুয়াকে আমি আবিরের স্ত্রী হিসেবে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। এটা তো খুব ভালো কথা। আমারও তোমার ছেলেকে বেশ লেগেছে। আবিরের মতো ভদ্র ভালো ছেলেকে আমি আমার জামাই হিসেবে পেলে তো সেটা তো আর কোনো কথাই হয় না। বিয়েটা মিটে গেলে আমার বাড়িতে একদিন আসো তোমরা, তারপর না হয় বাকি কথা হবে। নিচে আসা মাত্রই ওর কাছে আবির আসে। আবির তুয়ার সাথে গল্প করতে থাকে, তুয়াও হেসে হেসে কথা বলতে থাকে। তনু খেয়াল করে আবির ছেলেটি বেশি মিশুকে। ওরা সবাই একসাথে গল্প করছে। হঠাৎ তৃষা বলে, দাদা ভাই কোথায়? হ্যাঁ, অভিককে তো দেখছি না। ছাদে আছে। সবাই নিচে? ছাদে কি করছে? তখন তুয়া নিজের ফোনটা নিয়ে দেখে অনেকক্ষণ হয়ে গেছে ও উপর থেকে নিচে এসেছে। অভি তখনও উপরে। ছেলেটা সত্যি ওকে খুব ভালোবেসে ফেলেছে। তখনই অভি নিজেকে খোলসের মধ্যে ঢুকে হাসি মুখে নিচে আসে। ওকে দেখে আবির বলে, ওই তো অভিদা চলে এসেছে। অভিদা, বসো এখানে। অভি নিজেকে সহজ করার জন্য সবার দিকে তাকায়। আরে কি হলো, সবাই এখানে এক জায়গায়? কিছু হয়েছে নাকি? অভি আবিরের পাশে বসে সবার সাথে হাসি মুখে কথা বলে। ওর ভেতরে যে কি চলছে সেটা কিন্তু শুধুমাত্র ও একাই জানে। মৌমিতা দেবী এসে বলেন, অভি, এতক্ষণ কোথায় ছিলে তুই? আমি কোথায় ছিলাম সেই কৈফিয়ত আপনাকে দেবো না মিসেস ব্যানার্জি। নিজের কাজ করুন। আমার ব্যাপারে ভাবতে কেউ বলেনি আপনাকে। অবিনাশ বাবা কথাটা শুনে বলে ওঠেন, অভি, এটা মার সাথে কিভাবে কথা বলা হচ্ছে? হ্যাঁ, আমি জানি তুমি বদমেজাজি অহংকারী, কাউকে সম্মান দিতে জানো না। অল্প বয়সে এত নাম টাকা করেছো ঠিকই, কিন্তু সঙ্গে ঔদ্ধত্যটা তো বেশ বেড়েই গেছে দেখছি। অভি কিছু না বলে চলে যায়। মৌমিতা দেবীর ওর কথায় চোখে জল চলে আসে। সবাই অবাক হয়। তো এই বাড়িতে এসে থেকে দেখছে অভি ওর বোন তৃষাকে ছাড়া আর কারোর সাথেই কথা বলে না, নিজের ঘরেই সময় কাটায়, এমনকি কারোর সাথে বসে খাওয়া দাওয়া পর্যন্ত করে না। মৌমিতা দেবী নিজের মনে মনে নিজেকেই দোষী ভাবে অভিকের এই ব্যবহারের জন্য। ছোটবেলা থেকে ছেলেটা শুধু কষ্টই পেয়ে গেছে। ও শুধু অবহেলা করেছে ছেলেটাকে, আর তার ফল আজকে পাচ্ছে। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন
তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। অভি সারা জীবন সবার শুধু অবহেলাই পেয়ে গেছে, কেউ ওকে ভালোবেসে একটু আপন করে নেয়নি। তাই কারোর কাছ থেকে ছেলেটা ভালোবাসা চায়নি। কিন্তু তুয়াকে ভালোবেসে ওর মনের কথা বলেছিল। ও ভেবেছিল তুয়া ওকে বুঝবে, ভালোবেসে ওকে আপন করে নেবে। কিন্তু তুয়াও ওর ভালোবাসাকে অবহেলা করে ওকে দূরে সরিয়ে দিল। তাই আর কখনো কারো কাছে ভালোবাসার আশা সে করবে না। আজ মনের ভেতরে খুব আঘাত পেয়েছে ও। বাইরে রক্তক্ষরণ দেখা যায়, আর প্রতি মুহূর্তে মানুষের মনে যে রক্তক্ষরণ হয় সেটা কেউ দেখতে পায় না। আজ অভির মনটাও ভেঙে চোরমার হয়ে গেছে তুয়ার প্রত্যাখ্যানে। এই মনটা কখনো আর জোড়া লাগবে কিনা, অভি কাউকে নতুন করে ভালোবাসতে পারবে কিনা, কেউ জানে না, ও নিজেও জানে না। সবাই অভিকে বকাবকি করছে, এটা দেখে তোমার মনটা খারাপ হয়ে যায়। তোমার মনে মনে ভাবে, এর সবকিছুর জন্যই কি আমি দায়ী? মানে আজ এরকম একটা খুশির দিনে সবই তো ঠিক ছিল, কিন্তু ছাদ থেকে আসার পর থেকেই সবটা কেমন যেন বদলে গেল। আমি আমি তো জানি অভি আমার জন্যই মন খারাপ করে আছে। আমার কি ওর কাছে এখন চাওয়া উচিত? কিন্তু কি বলবো? মানে আমার কোনো কথাই কি ওকে সামলাতে পারবে? তুয়া একদিকে তাকিয়ে কথাগুলো ভেবে যাচ্ছিল। তনু দেখে তুয়া অন্যমনস্ক হয়ে আছে। তনু ওর সামনে গিয়ে বলে, কে রে, এখানে একা দাঁড়িয়ে কি ভাবছিস? তুয়া হকচকিয়ে যায়। তুয়া বলে, না এই তো কিছু ভাবছি না তো। আমি তখন থেকে তোকে ডাকছি, তুই শুনছিস না, তাই তো তোর সামনে এলাম এখন আমি। ও আচ্ছা, খেয়াল করিনি ঠিক। আচ্ছা আমি না আসছি, একটু ওদিক থেকে আসছি। কথাটা বলেই তুয়া চলে যায়। তনু বুঝতে পারে তুয়া কথাটা এড়িয়ে যেতে চাইল। তনু মনে মনে ভাবে, তোরা আজ অনেক বড় ভুল করলো অভিকে এইভাবে ফিরিয়ে দিয়ে। তনু আজ তুয়া আর অভিকের সমস্ত কথা শুনেছে। আসলে তনু দোতলায় ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে নিচে আসবে, তখন দেখে অভিক তুয়ার হাত ধরে ওকে ওপরে ছাদে নিয়ে যাচ্ছে। তাই কৌতূহলবশত ও ছাদে যায় আর ওদের সব কথা শোনে। তুয়ার অভিকে প্রত্যাখ্যান করা তনু মেনে নিতে পারেনি, কারণ তনু জানে অভির মতো ভালোবাসতে কেউ পারবে না। মেয়েটার জন্য কত কিনা করেছে ও। আজকের এই সিদ্ধান্তের জন্য একদিন তুয়াকে পস্তাতে হবে। ওদিকে অভির মনের মধ্যে আজ একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে ও কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। এই পৃথিবীতে ও একমাত্র একা, সবার থেকে দূরে গিয়ে একা বসে বসে তাই ভাবে, যেখানে বাবা মার কাছ থেকে অবহেলা পেয়ে গেছি, সেখানে তুয়ার কাছ থেকে এতটা আশা করা আমার উচিত হয়নি। এতদিন আমি নিজেকে শক্ত খোলসে আটকে রাখতাম। তুয়া আমার জীবনে আসার পর থেকে একটু একটু করে ওর কাছে মেরে ধরেছিলাম আমি নিজেকে। সেটাই কি আমার ভুল ছিল? তুয়া শুধুমাত্র আমাকে বন্ধু ভাবে। আজ নিজেকে খুব ছোট লাগছে। আমি আর কারোর সঙ্গে এরকম ভাবে মিশবো না। নিজেকে এমনভাবে উঠিয়ে নেব, নিজের চারপাশে এমন দেয়াল তুলে দেবো যে আর যে কেউ এই দেয়াল ভেদ করে ঢুকতে পারবে না। সবাই অনেক গল্প করছে, কিন্তু অভিক কোনো কথা বলছে না। একভাবে মোবাইলে কিছু করে যাচ্ছে, একবারও তুয়ার দিকেও তাকায়নি। বড্ড শক্ত এই ছেলেটা, বাইরে থেকে কেউ দেখে বুঝতেই পারবে না ওর মনের মধ্যে ঠিক কি চলছে। সবাই খেয়ে দিয়ে বসার ঘরে যাবে, এমন সময় তৃষা অভিককে বলে, দাদা ভাই তুই কিন্তু আজকে গান করবি একটা। না রে, গান করতে পারবো না। আমি এখন এয়ারপোর্টের জন্য বেরোবো। আমার রাত 3টেতে ফ্লাইট। আমি মুম্বাই যাচ্ছি। সকাল 7টায় একটা মিটিং আছে। দাদা ভাই তুই সেটা আমাকে আগে বলিসনি তো। তার মানে তুই আমার রিসেপশনে থাকবি না? আমি পরশু বিকেলে এসে তোর রিসেপশন অ্যাটেন্ড করবো। কেমন? তা এইসব প্ল্যান কখন করলি? আমি না ঠিক কিছু বুঝতে পারছি না। একবার যাবি আবার আসবি, ডেটগুলো একটু পিছানো যেত না নাকি? তুই এত চিন্তা করিস না, আমি 1 ঘন্টার জন্য হলেও আসবো। মানে আমার রিসেপশনে তুই মাত্র 1 ঘন্টার জন্য থাকবি? অভিদা। অভি আর তৃষা কথা বলছিল, হঠাৎ করে আবির ওদের মাঝে আসে। তুমি মুম্বাই চলে যাচ্ছ? হ্যাঁ, আমার প্যাকিং করা বাকি আছে। আমি যাই, এখন না হলে আরো লেট হয়ে যাবে। এই বলে উপরে চলে যায়। তৃষা আর আবির এই নিয়ে কথা বলছিল। সবাই জানতে পেরে যায় যে অভি মুম্বাই চলে যাচ্ছে। তোর নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। ওর জন্য হয়তো অভি এই ডিসিশনটা নিয়েছে। ও ধীরে ধীরে উপরে উঠে যায়। অভির রুমের দরজা খোলাই ছিল, তাই দরজা নক না করে ভেতরে ঢোকে। অভি সেই সময় প্যাকিং করছিল। কেউ এসেছে বুঝতে পেরে তাকায় দরজার দিকে, দেখে তুয়া দাঁড়িয়ে। ভেতরে এসো। অভি। তুয়া অভির সামনে গিয়ে বলে, তুমি আমার উপরে রাগ করেছো তাই না? আমার সাথে কথা বলছো না যে? কি?
অভি অবাক হয়ে তাকায় তোয়ার দিকে। তোমার উপরে কেন রাগ করতে যাবো আমি? তো তুমি তোমার অপরাধ করনি, তুমি তোমার মনের কথাটা জানিয়েছো শুধু, যেমন আমি তোমায় আমার মনের কথাটা জানিয়েছি। এসব ভাবতে তোমাকে না করেছি। দেখো, আমি চাই না এই ব্যাপারটা নিয়ে আরো কোনো কথা হোক। তুমি তোমাকে বেস্ট ফ্রেন্ড ভাবো, তাই তো? তোমার মনের কথাটা আমাকে বলেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। সত্যি? কথাটা শেষ হওয়ার আগেই তোমার কথা বলে ওঠে। কিন্তু তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না অভি। এই সময়টাকে ভুলে যাও। অভি তোয়ার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কথা ঘোরায়। আমরা বন্ধু হয়ে অনেক সুখ দুঃখের কথা দুজনের সাথে শেয়ার করেছি, তাই আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। তুমি যেভাবে মন খুলে আমার সাথে কথা বলো সেভাবেই বলবে সবসময়। কথাগুলো মুখে বলে অভি, কিন্তু মনে মনে ভাবে শুধু আমি আর তোমার কাছে নিজের মনের কথা বলতে পারবো না কখনো। আমি শুধু চাই তুমি ভালো থাকো। তাহলে চলে যাচ্ছ কেন? কাজ আছে না, আমার কালকে সকালে একটা মিটিং আছে, তারপর রেকর্ডিং আছে, আমাকে একটু যেতেই হবে। তা কবে আসবে আবার? পরশু বিকেলে আসবো, সেদিন রাতেই চলে যেতে হবে। তারপর কবে আসবো জানি না। তোয়া কিছু বলতে যাবে তার আগে অভি বলে ওঠে, তুয়া, আবির ছেলেটা খুব ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব মজাদার, খুব হাসি খুশি, আর সবসময় না সবার সাথে বেশ ভালোভাবে কথা বলে, সবার সাথে বেশ সম্মান দিয়ে কথা বলে। কিন্তু হ্যাঁ জানি, আমি একমাত্র শুধু যে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারলাম না। আরে তুমি তো তোমার নিজের বাবা মার সাথে ভালো ব্যবহার করো না, সবার সামনে নিজের বাবা মাকে অসম্মান করলে তুমি। আমার কথা ছাড়ো, যেটা বলছি শোনো। আমাকে খেতে বসে আবির বলছিল ও তোমাকে পছন্দ করে, আর ওর বাবা তোমার বাবাকে তোমার আর আবিরের বিয়ের কথা বলেছেন। ওনাদের সবার খুব পছন্দ হয়েছে তোমাকে। তোমার বাবা বলেছে যে রিসেপশন মিটে গেলে তোমাদের বাড়িতে যাবে বিয়ের কথা বলতে। তোমার সাথে ভালো মানাবে। কিন্তু আমার মনে হয় তোমার হয়তো আবিরকে পছন্দ হয়েছে, তাই না? কি আমার পছন্দ হয়েছে? কিন্তু আমি তো এই কথাটা বলিনি। কিছু কথা হয়তো না বললেও বোঝা যায়। যাই হোক, আঙ্কেলের হয়তো ওকে খুব পছন্দ হয়েছে। ছেলের বাবা নিজে সম্বন্ধ নিয়ে গেছে। আবির খুব ভালো ছেলে, সবাই তো আর আমার মতো না। তুমি এই কথাগুলো আমাকে কেন বলছো? পরে হয়তো কথাগুলো বলার সুযোগ পাবো না। আমাকে তোমার কেনই বা পছন্দ হবে বল? আমি তো কাউকে সম্মান দিতে জানি না। আর আমার তো এমন বাবা নয় যে ছেলের মনের কথা বুঝে মেয়ের বাবার কাছে গিয়ে তার মেয়েকে বউ হিসেবে চাইবে। তাই তোমার মন যা চায় সেটাই করো। তুমি দেখো, আবিরের সাথে বিয়ে হলে তুমি খুব ভালো থাকবে। আরেকটা কথা, বিয়ে করো যাই করো, নিজের পড়াশোনাটা কিন্তু নষ্ট করো না। অনেক কষ্টে নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছো, সেটা কিন্তু হাতছাড়া করো না। তুমি নিজের ক্যারিয়ারটা নষ্ট করো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, মনে রাখো। আর অবশ্যই ভালো থেকো। এই বলে অভিক লাগেজ নিয়ে বেরিয়ে যায়, আর তোয়া ওখানে দাঁড়িয়ে থেকে দেখে অভি বেরিয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। তুয়া ওর বাড়ির লোকের সাথে বাড়ি ফিরে যাচ্ছে। গাড়ির জানালা দিয়ে বাড়ির দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, তুমি তো আমার সব থেকে ভালো বন্ধু ছিলে অভি। আমি তোমার জন্যই তো আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। বিশ্বাস করো, আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে ভালোবাসবে। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, আমার প্রত্যাখ্যান তুমি মেনে নিতে পারোনি, কিন্তু শুধু তো তুমি একা নয়, তোমার মতো ভালো বন্ধুকে হারিয়ে আজ আমি নিজেও তো খুব কষ্ট পেয়েছি অভি। এইসব ভাবতে ভাবতে তুয়া বাড়ি পৌঁছে যায়। কারোর সাথে কথা না বলে সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে অভিকে একটা মেসেজ করে। আমি আজ আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেললাম। কয়েক মিনিটের মধ্যে রিপ্লাই আসে অভিকের। একেবারেই না, তোমার বেস্ট ফ্রেন্ড তোমারই আছে, সে কখনো তোমার থেকে দূরে যাবে না। তোমার যখন দরকার হবে তুমি তখনই তোমার এই বেস্ট ফ্রেন্ডকে তোমার পাশে পাবে। আচ্ছা, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, পরে কথা বলবো। টেক কেয়ার। সেফ জার্নি। তারপর তুয়া শুয়ে পড়ে। এইভাবে কয়েক মাস কেটে যায়। তুয়া এখন ল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। উমা দেবী আজকাল হুইল চেয়ারে বসতে পারে, অল্প হাত পা নাড়াতেও পারে। মাঝে মধ্যে ওনাকে ধরে ধরে হাঁটাচলা করানো হয়। নেহা এখনো বিদেশেই আছে। অভির সাথে বাড়ির লোকজনের তেমন কোনো যোগাযোগ নেই। তনুর শরীর এখন অনেক বেশি ভারী হয়ে গেছে। ডাক্তার ওকে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলেছেন। তাই আজ প্রায় 6 মাস হয়ে গেল ও বাড়ির বাইরে একদম বের হয় না। ঋষিও তনুর খেয়াল রাখবে বলে বেশিরভাগ দিনই বাড়িতে বসে অফিস করে। তবে আজ ওদের বাড়িতে একটা আনন্দের দিন। আজ তনুর 9 মাসের সাধের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বাড়িতে বেশ কয়েকজন অতিথি এসেছেন। শিবানী দেবীও এসেছেন মেয়েকে সাধ দেবেন বলে। তনুকে সুন্দর করে লাল শাড়ি পরিয়ে চুলে জুঁই ফুলের মালা দিয়ে সাজিয়ে ঋষি নিচে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে তনু ঋষিকে বলে, জানো ঋষি, আমার না খুব ভয় করছে গো। ডেলিভারি হওয়ার সময় যদি আমার কিছু হয়ে যায়, মানে আমি যদি আর না ফিরে আসি। তনু চুপ কর বলছি, তোমাকে কতবার বলেছি না এইসব বাজে কথা তুমি একদম মুখে আনবে না। আজ একটা খুশির দিন আর তুমি এখন এইসব বাজে বাজে চিন্তা ভাবনা করছো, এইসব ভেবে মন খারাপ করে বসে আছো। আমি তোমার কিছু হতে দেবো না। এখন যেভাবে তোমার হাতটা শক্ত করে ধরে আছি সারা জীবন এইভাবেই ধরে থাকবো, বুঝেছো? ঋষির কথা শুনে তনু আর মন খারাপ করে থাকে না। ও একটু হেসে ঋষিকে জড়িয়ে ধরে। তারপর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে তখন বাড়ির সবাই বসে আছে। তনুকে একটা সুন্দর আসনে বসানো হয়, আর ওর সামনেই অতি যত্নে ভাত এবং 9 রকমের তরি তরকারি দিয়ে পাত সাজিয়ে দেয় বীণা দেবী।
তনু খেতে বসলে গুরুজনেরা সবাই এক এক করে ওকে আশীর্বাদ করে। তারপর বীণা দেবী আর শিবানী দেবী ওকে ভাত খাইয়ে দেয়। ঋষি দূরে দাঁড়িয়ে ফটো তুলতে থাকে। তুয়া আর ওর কলেজের দুজন বান্ধবী নাচ গান করতে থাকে। এই আনন্দ অনুষ্ঠান দূরে দাঁড়িয়ে মল্লিকা দেবী দেখেন আর মনে মনে ভাবেন, খেয়ে নাও তনু, খেয়ে নাও, আজ প্রাণ খুলে নিজের পছন্দের খাবারগুলোকে খেয়ে নাও। একবার তোমার বাচ্চাটা হয়ে যাক, তারপর তুমি নিজেও জানো না যে তোমার সাথে কি হতে চলেছে। আজ তোমাকে এত যত্ন করে যারা রেঁধে বেড়ে খাওয়াচ্ছে, যে স্বামী তোমার এত খাতির করছে, কয়েকদিন পরে তারাই তোমাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তখন দেখবো যে তুমি কি করো। তোমার এই খুশি আমি একদম সহ্য করতে পারি না। তোমার আর ঋষির মাঝে থাকা এই ভালোবাসাকে যদি ঘেন্নায় পরিণত করতে না পেরেছি আমি, তাহলে আমার নাম মল্লিকা মুখার্জি নয়। এইসব ভেবে উনি নিজের ঘরে চলে যান। এদিকে তনু খাবার খাচ্ছে, কিন্তু খেতে খেতে অনুভব করে ওর তল পেটে হঠাৎ ব্যথা শুরু হয়েছে। ধীরে ধীরে ওর চোখ মুখ ব্যথায় কুঁচকে ওঠে। ঋষি দূর থেকে দেখে বুঝতে পারে যে তনুর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তাই ও এগিয়ে আসে ওর কাছে। কি হয়েছে তনু? তোর কি খুব কষ্ট হচ্ছে নাকি? তনু ততক্ষণে ব্যথায় কুঁকড়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু কোনো কথাই বলতে পারছে না। ঋষি বুঝতে পারে হাতে আর সময় নেই, তাই তাড়াতাড়ি করে গাড়ি বের করে তনুকে কোলে তুলে নিয়ে নার্সিং হোমের পথে রওনা দেয়। সাথে তুয়া, শিবানী দেবী ও বীণা দেবীও যায়। নার্সিং হোমে পৌঁছে তাড়াতাড়ি তনুকে ওটিতে ঢোকানো হয়। কিছু কমপ্লিকেশনের জন্য ওটি শেষ হতে প্রায় ঘন্টা দিনেক হয়ে যায়। ওটি থেকে ডক্টর বেরিয়ে আসতেই ঋষি বলে ওঠে, ডক্টর আমার ওয়াইফ ঠিক আছেন তো? কংগ্রাচুলেশনস মিস্টার মুখার্জি, আপনার ছেলে হয়েছে আর আপনার স্ত্রীও খুব ভালো আছেন। ডাক্তারের মুখে এই কথা শুনে ঋষি খুশিতে কেঁদে ফেলে। আর ঠিক তখনই একজন নার্স তোয়ালে মোড়ানো গোলাপের পাপড়ির মতন ছোট্ট ফুটফুটে এক শিশুকে ওর কোলে দেয়। ঋষি শিশুটিকে কোলে নিয়ে আনন্দে বুকে জড়িয়ে ধরে। তারপর ডক্টর এবং নার্স ছেলেটিকে নিয়ে চলে যায়। তুয়া সাথে সাথে বাড়িতে ফোন করে বাড়ির বাকি সদস্যদের এই সুখবরটি জানায়। বীণা দেবী নেহাকে ফোন করে এই খুশির খবরটা দেয়। কিছুক্ষণের মধ্যেই তনুকে ওটি রুম থেকে কেবিনে শিফট করা হয়। তারপর ঋষি তনুকে দেখতে ওর কেবিনে ঢোকে। তনু তখনও ওষুধ আর ইনজেকশনের এফেক্টে আচ্ছন্ন হয়ে রয়েছে। ঋষি এসে তনুর কপালে ভালোবাসার স্পর্শ দেয়। তনু ধীরে ধীরে চোখ খোলে আর দেখে ঋষি দাঁড়িয়ে। ঋষি ওকে জিজ্ঞেস করে, এখন শরীর কেমন আছে তোমার? আমি ঠিক আছি, তুমি দেখেছো ছেলেকে? হ্যাঁ দেখেছি, একদম তোমার মতো শান্ত স্নিগ্ধ দুটো চোখ। আমি জাস্ট কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না তনু। ছেলেকে একবার এখানে আনতে বলো না প্লিজ, আমি ওকে একবার দেখতে চাই। ঠিক তখনই একজন নার্স তোয়ালে জড়িয়ে ওদের ছেলেকে নিয়ে আসে। তারপর তনুর কোলে দিয়ে উনি চলে যান। তনু বাচ্চাটাকে কোলে নিয়ে মন ভরে দেখে আর মনে মনে ভাবে, তুই এতদিন একটু একটু করে আমার গর্ভে বড় হয়েছিস। আজ তোকে এই পৃথিবীর আলো দেখাতে পেরে আমি ধন্য। আজ আমি সম্পূর্ণ একজন নারী হতে পেরেছি। আমাকে জীবনের প্রথমবার মা হওয়ার সুখ তুই দিয়েছিস রে। আজ আমরা আমাদের জীবনের সবচেয়ে দামি উপহার পেয়ে গেছি তনু। তনু তোয়ালে জড়ানো অবস্থাতেই বুকের মধ্যে জড়িয়ে ধরে তার ছেলেকে। ঋষিও এসে জড়িয়ে ধরে তনুকে। সব থেকে দামি উপহার, আমি বাবা হয়ে গেছি। আমাকে এই উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তনু। এই কথা শুনে আনন্দে খুশিতে তনুর চোখ থেকে মুক্তোর মতো জলের ধারা নামতে থাকে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। আজ তনুকে ডিসচার্জ করা হয়েছে, বাড়ি নিয়ে যাওয়ার কথা। তাই সকাল সকাল ঋষি নার্সিং হোম চলে আসে। তারপর ডাক্তারের সাথে দেখা করে তনু আর ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। বাড়ি পৌঁছে সবে সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছে, এমন সময় ভেতর থেকে অবিনাশ বাবু হুইল চেয়ারে বসিয়ে উমা দেবীকে নিয়ে আসেন। আর উমা দেবী এসে বলেন, ওখানেই দাঁড়াও, ঢুকবে না। মায়ের মুখে এরকম পরিষ্কার কথা শুনে ঋষি আর তনু দুজনই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। তারপর উমা দেবী হুইল চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ান। তনু আর ঋষি একে অপরের মুখের দিকে দেখে। তারপর তনু উত্তেজিত হয়ে বলে, মা একা একা উঠে দাঁড়াতে পারছে। ঋষি তুমি দেখেছো? মা একা কি সুন্দর হাঁটছেন দেখো। অবিনাশ বাবু ওদের দিকে তাকিয়ে হাসেন। তুয়া উমা দেবীর হাতে বরণ ডালা তুলে দেয়। উমা দেবী ঋষি, তনু আর নতুন সদস্যকে বরণ করে ঘরে তোলে। ঘরে ঢুকে তনু বলে, এটা কি করে সম্ভব হলো মা? এর উত্তর বাবা ভালো দিতে পারবে। বাবাকে দেখেই বোঝা যাচ্ছে বাবা আগে থেকেই সবটা জানতো। উমা দেবী ধীরে ধীরে সোফায় গিয়ে বসেন। আমি তো বলেইছিলাম তুমি নার্সিং হোম থেকে ফিরে এলেই একটা সারপ্রাইজ পাবে। এটাই সেই সারপ্রাইজ। কিন্তু মিরাকেলটা ঘটলো কি করে? কি করে আবার? এই সবকিছু তোর বাবার জন্য সম্ভব হয়েছে রে ঋষি। দিনের পর দিন আমার ঘরে বসে ধৈর্য ধরে আমার সাথে উনি কথা বলে গেছেন, আমাকে ধরে ধরে হাঁটিয়েছেন, ফিজিওথেরাপি করেছেন আর স্পিচ থেরাপিও করেছেন। পাশাপাশি তোর বাবারই অকথ্য পরিশ্রমের ফলেই আজ আমি তোদের সামনে উঠে দাঁড়াতে পারছি, পরিষ্কার করে কথা বলতে পারছি। সরি মা। ঋষির মায়ের কাছে এসে ওনাকে জড়িয়ে ধরে।
এই কয়েকদিন আমি তোমার কাছে এসে একটু বসার সময় পাইনি। আমি জানি তুমি নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছো, তাই না? ধর বোকা ছেলে, আমি একটুও কষ্ট পাইনি, বরং আমি তো খুব খুশি এটা দেখে যে তুই এই পরিবেশে মল্লিকা মুখার্জির মতো মানুষের কাছে বড় হয়েও নিজের বিবেক বুদ্ধিকে বিসর্জন দিসনি। তুই তোর স্ত্রীকে ভালোবাসিস, সময় দিস, ওর কথা চিন্তা করিস। এগুলো দেখে আমি খুব খুশি রে বেটা। তুই মানুষের মতো মানুষ হয়েছিস ঋষি। না মা, তোমার ঋষি এরকম ছিল না। তোমার ছেলে অমানুষ হয়ে গিয়েছিল, অহংকারী, জেদি, বদমেজাজি, মানুষকে মানুষ না ভাবা একজন উদ্ধত্ত মানুষ ছিলাম আমি, যার জীবনে ভালোবাসা বলে কিছুই ছিল না। কিন্তু তাকে তিল তিল করে বদলে দিয়েছে এই তনু। ও আমার জীবনে আসার পরে আমি আসল ভালোবাসার মানে বুঝতে শিখেছি মা। ওই আমাকে শিখিয়েছে অর্থের থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। মারে, ঋষির এই কথা শুনে উমাদেবী তনুর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। আমার ছেলেটাকে এভাবেই নিজের ভালোবাসায় জড়িয়ে রাখিস মারে, তোরা খুব ভালো থাকিস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। উমাদেবীর কথা শুনে তনু ওনার পায়ে হাত দিয়ে নমস্কার করে। উমাদেবী তনুর কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে নিজের জায়গায় এসে বসেন। তারপর ঋষিকে বলে, ঋষি, তোর হয়তো ছোটবেলার কথা মনে নেই, তাই জন্য বলছি। আমি তোকে একজনের ঠিকানা দেব, হ্যাঁ? তার কাছে আমাকে একটু নিয়ে যেতে পারবি বাবা? কারোর কাছে আমার ক্ষমা চাওয়ার আছে, আমি যে তার অপরাধী। মা, তুমি কার কথা বলছো? কার কাছে ক্ষমা চাইবে তুমি? আমার ছোটবেলার বান্ধবী রানুর কাছে। বহু বছর আগে ওকে আমি কথা দিয়েছিলাম ওর মেয়েকে আমার পুত্রবধূ করে আনবো। ও হয়তো এখনো এই আশায় বসে আছে, কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। তাই আমাকে যে ক্ষমা চাইতেই হবে রে বাবা। উমাদেবীর কথা শুনে ঋষি আর তনু খুব ভালো করেই বুঝতে পারে সবকিছুই, কিন্তু তুয়া না বুঝেই বলে, এসব তুমি কি বলছো মা? পুত্রবধূ করার কথা দিয়েছিল মানে? সত্যি তো মা, আমিও তো বুঝতে পারছি না তুমি হঠাৎ এসব কি বলছো। রানু তোমার বান্ধবী ছিল সেটা জানি, কিন্তু তুমি তাকে এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছিলে? হ্যাঁ, আমি রানুর মেয়ে ডলকে এই বাড়ির বউ করবো বলে কথা দিয়েছিলাম। ঋষি আর ডলের আশীর্বাদও করে দিয়েছিলাম। তাই ও নিশ্চয়ই সেই আশা নিয়ে এখনো বসে আছে। আমাকে একবার ওর কাছে গিয়ে সব কথাটা বুঝিয়ে বলতে হবে যে। কিন্তু তুমি তো আমাকে এসব কথা আগে কখনো বলনি। বলার আর সুযোগ পেলাম কোথায়? কিন্তু আমি ভেবেছিলাম ঋষি এই কথাটা মনে রাখবে। ও যে ভুলে যাবে সেটা আমি সত্যি ভাবিনি। তুমি ভাবলে কি করে মা আমি আমার ডলকে ভুলে যাব? তনু যখন আমার জীবনে এসেছে আমি তখন মনে মনে ভেবেই নিয়েছিলাম যে তনু আমার দ্বিতীয় ভালোবাসা। তুই ডলকে খোঁজার চেষ্টা করিসনি? না, করিনি। আসলে তুমি চলে যাওয়ার পর থেকে আমি আমার মনের দরজা বন্ধ করে দিয়েছিলাম। তোমার জীবনের সাথে যারা যারা জড়িয়ে ছিল তাদের সবাইকে ভুলে যেতে চেয়েছিলাম, তাই ডলকেও ভুলে যেতে চেয়েছিলাম। সেই জন্যই ওর কোনো খোঁজ করিনি। তাহলে তো আমার একবার দেখা করা উচিত। রানু আমার সম্পর্কে কি ভাবছে কে জানে। ও ও ও নিশ্চয়ই ভাবছে আমি বন্ধুত্বের মর্যাদা দিতে না পারা একজন বিশ্বাসঘাতক মানুষ। তনু অনেকক্ষণ চুপ করে ওদের সবার কথা শুনছিল, কিন্তু উমাদেবীর মুখে এমন শব্দ শুনে ও চুপ থাকতে পারল না। না মা, তোমাকে কেউ বিশ্বাসঘাতক ভাবছে না। আসলে তোমাকে ভুল বোঝার জন্য ওই মানুষটাই যার বেঁচে নেই। মানে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, মা আর বেঁচে নেই। তনুর মুখে এই কথা শুনে উমাদেবী অবাক হয়ে তাকান। সেটা দেখে ঋষি বলে ওঠে, মা, তনুই তোমার ডল। হ্যাঁ, এটা কি করে সম্ভব? ওর মা তো শিবানী, ওই যে সেদিন আসলো। হ্যাঁ, টেকনিক্যালি তুমি ঠিক। শিবানী আন্টি এখন তনুর মা। আসলে শিবানী আন্টি আর রানু আন্টি একই কলেজের বন্ধু ছিল। তনুর যখন 6 বছর বয়স তখন রানু আন্টি মারা যান আর তনুর বাবা শিবানী আন্টিকে বিয়ে করেন। আমিও প্রথমে জানতাম না যে তনুই আমাদের দল। আমাদের বিয়ের অষ্টমঙ্গলায় সেই কথা আমি জেনেছিলাম। বিশ্বাস করো মা, নিজের প্রথম ভালোবাসার সঙ্গে 7 পাকে বাঁধা পড়েছি এটা জেনেই না সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম আমি। উমা, তাই নাকি? এই কথা শুনে উমাদেবী আনন্দে তনুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আমাকে তুই আগে এই কথা বলিসনি কেন রে মা? রানু নেই, এটা তো আমি ভাবতেই পারছি না। কি করে হলো এসব? হ্যাঁ, আমাকে খুলে বল। আসলে মায়ের ক্যান্সার হয়েছিল, লাস্ট স্টেজে ধরা পড়েছিল। বাবা অনেক চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু বাঁচাতে পারেনি। রানু আমার ছোটবেলাকার বান্ধবী, ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক। রানু যেখানেই থাকুক তোদের দুজনকে সব সময় আশীর্বাদ করছে। ঋষি, তুই তনুকে নিয়ে এবার ওপরে যা,
ওর এখানে বসে থাকতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। এই বলে উনি তনুর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে নেন। ঋষি তনুকে ধরে ধরে উপরে নিয়ে যায়। তুয়া এসে পরে বাচ্চাটাকে নিয়ে যায়। রুমে গিয়ে তনুকে বিছানায় শুয়ে দিয়ে ঋষি ওর কপালে একটা কিস করে। ডক্টর বলেছিল তোমার জন্য নার্স রাখতে, কিন্তু আমি রাখতে চাইনি। আমি চাই আমি নিজে তোমার দেখাশোনা করব। তাই? তনু হেসে ঋষির নাকটা টেনে ধরে। সারাদিন শুধু বউয়ের সেবা করলেই হবে নাকি? অফিস তাহলে কে যাবে স্যার? এখন আমার কাছে তুমি আর আমাদের সন্তানের থেকে ইম্পর্টেন্ট আর কেউ নেই। এই এখন থেকে আমি শুধু আমার বউয়ের সেবা করব, বুঝলে ম্যাডাম? বুঝলাম। এই বলে তনুর নাক নিজের নাকে ঘষে দেয়। আর ঠিক তখনই বাচ্চাটাকে কোলে নিয়ে তুয়া ঘরে ঢোকে আর ওদেরকে এইভাবে দেখে পিছন ঘুরে বলে, এই না না না, আমি কিছু দেখিনি, আর বাবুটাও কিছু দেখেনি, সত্যি কথা বলছি, কিছু দেখেনি। বড্ড পেকেছিস তাই না? তুয়ার কথা শুনে ঋষি উঠে গিয়ে ওর কানটা মুলে দেয়। আর বেশি দিন বাকি নেই কিন্তু, মোটে 2 মাস। তারপরে তোকেও শ্বশুর বাড়ি যেতে হবে। আবিরের সাথে বিয়ে করে নিজের সংসার সাজাবি। তখন আমিও তোর শ্বশুর বাড়িতে গিয়ে মাঝে মধ্যে দেখবো কেমন জমিয়ে সংসার করছিস। হ্যাঁ, আর তখন যদি দেখতে পাই ফাঁকি দিচ্ছিস, আচ্ছা করে কান মলে দেবো। দূর বাবা। ঋষির কথাগুলো শুনে তোর হাসি মুখটা কেমন যেন চুপসে যায়। আর সেটা তনুর চোখ এড়ায় না। মনে মনে ভাবে, অভিকের মতো মানুষকে কেন যে তুই কষ্ট দিলি তোয়া, কে জানে। তুই তো নিজেও ভালো নেই রে এখন। আর কেউ না বুঝতে পারলেও আমি তো সবটা বুঝতে পারছি। তোরা বাচ্চাটাকে তনুর কোলে দিয়ে ওখান থেকে চলে যায়। তোরা চলে গেলে ঋষি আর তনু বাচ্চাকে কোলে নিয়ে নিজেদের পৃথিবীতে মেতে ওঠে। তনু ঋষিকে বলে, আচ্ছা, তুমি আমাদের ছেলের নাম ঠিক করেছ? আমি কিন্তু একটা নাম ঠিক করে রেখেছি জানো, তোমার আর আমার নাম মিলিয়ে। বেশ, তো কি ঠিক করেছো বলো? তোমার আর আমার নাম মিলিয়ে আমাদের ছেলের নাম হবে ঋতুব্রত, আমার ভালোবাসার ঋতু। কিন্তু ভুল হয়ে গেল ম্যাডাম, ওটা আমার নয়, আমাদের হবে, আমাদের ঋতু। ঠিক তাই। বাবা মার কথা শুনে ছোট্ট ঋতু কি বুঝলো কে জানে। ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলেছে। সেই দিকে ওরা তাড়াতাড়ি ঋতুকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তুয়া নিজের ঘরে গিয়ে আয়নার সামনে বসে নিজের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সামনে আমার আশীর্বাদ, আবির ছেলেটা ভালো, বাড়ির সবাই এই বিয়েতে রাজি, আমি নিজে এই বিয়েতে সমর্থন জানিয়েছি, তাহলে কেন মন থেকে আমি খুশি হতে পারছি না? আজ এতগুলো মাস হয়ে গেল, তৃষার বিয়ে হয়ে গেছে, আর তারপর থেকে অভি আর একবারও আমার সঙ্গে দেখা করেনি। মাঝে তো কতবার কলকাতা এসেছে, আমি নিজে থেকে মেসেজ করলে তবু উত্তর দেয়, নাহলে ফোন করে না, মেসেজও করে না। আমি জানি অভি মনে মনে আমার প্রতি একটা অভিমান জমিয়ে রেখেছে। আমার প্রত্যাখ্যান, 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হওয়া, কোনোটাও মেনে নিতে পারিনি। কিন্তু তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হচ্ছে অভি। আমি তো কখনো তোমার আর আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাক এমন কিছু করতে চাইনি। তুমি কেন বুঝলে না বলো তো আমায়? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। 2 মাস কেটে গেছে। আজ তুয়া আর আবিরের বিয়ে। মুখার্জি বাড়ি আজ সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। উমাদেবী আজ খুব খুশি নিজের হাতে মেয়ের বিয়ে দিতে পারছেন বলে। বাড়িতে সানাইয়ের সুর বেজে ওঠে। গোধূলি লগ্নে বিয়ে, তাই বর চলে এসেছে খুব তাড়াতাড়ি। উমাদেবী বরণ করে জামাইকে ঘরে তোলেন। বিয়ের পিঁড়িতে আবিরকে বসানো হয়। পুরোহিত মশাই সমস্ত নিয়ম শুরু করেন। কিছুক্ষণ পরেই তিনি তুয়াকে আনতে বলেন। ঋষি সহ আরো 3-4 জন মিলে তুয়াকে পিঁড়িতে করে নিয়ে আসে। তুয়া নিজের মুখের সামনে পান পাতা ধরে থাকে। ঠিক এমন সময় অভিক বিয়ের বাড়িতে ঢোকে। ও ঢুকেই দেখতে পায় তুয়া আবিরের মুখোমুখি হাতে পান পাতা নিয়ে পিঁড়িতে বসে আছে। এই দৃশ্য দেখে ওর মনের মধ্যে যেন ঝড় বয়ে যায়। ও মনে মনে বলে ওঠে, এটা কিছুতেই হতে পারে না। তুমি আর কিছুক্ষণের মধ্যেই আবিরের হয়ে যাবে। তোমাকে আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলবো তুয়া। এটা আমি হতে দিতে পারি না। তুমি শুধু আমার তুয়া। আজ আমি তোমার সাথে যা করবো তার জন্য হয়তো কোনোদিন তুমি আমায় ক্ষমা করবে না, কিন্তু তবুও আমি জানবো তুমি আমার হয়েই থেকে যাবে। অন্যায় হলেও আজ আমি এই কাজ করতে বাধ্য। এই বলেই সে এগিয়ে যায় সামনের দিকে। ছেলের চোখ মুখ দেখে মৌমিতা দেবী বুঝতে পারেন ছেলের মনের মধ্যে ভয়ঙ্কর কিছু একটা চলছে। উনিও এই বিয়েতে খুশি নন। উনি জানেন ওনার ছেলে তুয়াকে ভীষণ ভালোবাসে, কিন্তু অভিক যেহেতু এই নিয়ে কোনো কথা বাড়িতে বলেনি, তাই মৌমিতা দেবী ইচ্ছা থাকলেও অভিকের সাথে তুয়ার বিয়ে নিয়ে কোনো কথা আলোচনা করেননি। এদিকে তুয়া সবে পান পাতাটা মুখের সামনে থেকে সরিয়ে ধীরে ধীরে আবিরের দিকে তাকাতে যাবে। ঠিক এমন সময় অভি আবিরের পাশে এসে ওকে ধাক্কা দিয়ে এমন ভাবে দাঁড়ায় যে তুয়ার চোখ আবিরের থেকে সরে গিয়ে অভিকের দিকে চলে যায়। অভির চেহারা এতটাই রুক্ষ শুষ্ক হয়ে থাকে যে তুয়া ওর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। পুরোহিত মশাই সেই সময় বলে ওঠেন, এবার মালা বদল হবে। তোমার গলার মালাটা খুলে আবিরের গলায় পরিয়ে দাও মা। পুরোহিত মশাইয়ের কথায় তুয়া নিজেকে সামলে নিয়ে অভির থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকায়।
তারপর হাসি মুখে নিজের গলার মালাটা খুলে আবিরকে পরিয়ে দিতে যায়। আর ঠিক তখনই আবারও অভি ইচ্ছে করে আবিরকে ঠেলে সরিয়ে দিয়ে ওদের দুজনের মাঝখানে চলে আসে, আর তুয়ার মালাটা চোখের পলকেই অভির গলায় গিয়ে পড়ে। আর সেটা দেখেই বাড়ি ভর্তি সমস্ত অতিথি অবাক হয়ে যায়। তুয়া নিজেও হতভম্ব হয়ে যায়। খুব রেগে গিয়ে আবির বলে ওঠে, এটা এটা কি ধরনের অসভ্যতা অভিক? তুমি এভাবে মাঝখানে আসলে কেন? আমি মাঝখানে আসিনি আবির, বরং তুমি তুমি আমার আর তুয়ার মাঝখানে এসেছো। সবাই কৌতূহলী দৃষ্টিতে অভিকের দিকে তাকিয়ে থাকে। তুয়া যেন পাথরের মতন কথাগুলো শুনতে থাকে। আমি জানি তুয়া, তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তাই তোমাকে অন্য কারো হতে দিতে আমি পারবো না। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, কিন্তু তবুও তোমাকে আমি আমার জীবনের অংশ করেই রেখে দেব। তুমি শুধু আমার। এই বলে কারোর কিছু বোঝার আগেই পাশে থালায় রাখা সিঁদুর থেকে এক মুঠো সিঁদুর তুলে নিয়ে তুয়ার সিঁথি রাঙিয়ে দেয়। তুয়া যেন পুরো ঘটনাটা চোখের সামনে ধোঁয়ার মতো দেখে। ঋষি তুয়াকে পিঁড়ি থেকে নামিয়ে দিয়ে অভিকের দিকে এগিয়ে যায়। অবিনাশবাবু উঠে দাঁড়ায়। সবাই অভিকের দিকে আঙুল তোলে, কিন্তু তুয়া কিছুই যেন বুঝে উঠতে পারছে না। এটা এটা তুই কি করলি অভি? অবিনাশবাবু অভির গালে একটা জোরে থাপ্পড় মারেন। অভি, আমি জানতাম তুমি তোমার বাবার মতো অহংকারী আর জেদি, কিন্তু তুমি যে এতটা অসভ্য সেটা আমি আগে বুঝতে পারিনি। আজ তুমি যেটা করলে তার জন্য আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ছি 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 অভি, ছি। ছেলের এই কাণ্ড দেখে অভির বাবা বিয়ে বাড়ি ছেড়ে চলে যান। মৌমিতা দেবী বাধ্য হয়ে উঠে এসে বলেন, এটা তুই কি করলি? এইভাবে আমাদের মান সম্মান ধুলে মিশিয়ে দিলি তুই। তনু মনে মনে চেয়েছিল তুয়ার সাথে অভির বিয়ে হোক, কারণ ও জানে ওরা একে অপরকে মন থেকে ভালোবাসে। কিন্তু অভির এই ব্যবহারে তনু নিজেও যথেষ্ট অবাক। অভির এই হঠকারী সিদ্ধান্তে তনু মন থেকে রাজি নয়। তাই তুয়ার কষ্ট হচ্ছে দেখে ও তাড়াতাড়ি এসে তুয়াকে জড়িয়ে ধরে। তুয়ার দু চোখ বেয়ে জল নেমে চিবুক ছয়। আবির তুয়ার হাত ধরে। চিন্তা করো না তুয়া, কোনো অসভ্য লোকের জন্য আমাদের সম্পর্ক নষ্ট হবে না। আমার কাছে এই সিঁদুর পরানোর কোনো মূল্যই নেই। আজ তোমার সাথে আমারই বিয়ে হবে। কি করলে এটা তুমি? আবিরের কথায় তুয়ার সম্মতি ফেরে। তুয়া চোখের জলটা মুছে অভিকে জোরে দুটো থাপ্পড় মারে। হ্যাঁ, কি ভেবেছো? কি ভেবেছো তুমি? এইভাবে জোর করে সিঁদুর পরিয়ে দিলেই আমি তোমার বউ হয়ে যাবো? কি ভেবেছো তুমি বড় সেলিব্রিটি বলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো? খারাপ লেগেছে তাই না? হ্যাঁ, তোমার মতন এত বড় একজন সেলিব্রিটি যার আশেপাশে শত শত মেয়ে সবসময় ঘুরে বেড়ায়, তাকে একটু সাধারণ ছেলের জন্য আমি রিজেক্ট করে দিয়েছি। হ্যাঁ, তাই তোমার মেয়েলিগো খুব হার্ট হয়েছে তাই না? মান সম্মানে আঘাত লেগেছে, আর সেই জন্যই আজ এখানে এসে নিজের অভদ্র মনের পরিচয়টা তুমি দিয়েই দিলে বলো? হ্যাঁ, আমার এটা বলতে ঘৃণা হচ্ছে যে তোমাকে আমি আমার বন্ধু ভেবেছিলাম। এই তোমার বন্ধুত্ব আমি? ছেড়ে দাও তুয়া। তুয়া তো আরো অ্যাগ্রেসিভ হয়ে কথা বলতে যায়, ঠিক তখনই আবির মাঝে আসে। এরকম অশুভ মানুষের সাথে কথা বলে লাভ নেই, বুঝেছো? তুমি শান্ত হও। আমি তো বলছি সিঁদুরের কোনো দাম নেই, এসব আমি মানি না, বুঝলে তো? এই সিঁদুর আমি মুছে দেবো। এই বলে তুয়ার সিঁথির দিকে যেই হাতটা বাড়ায়, তখনই অভি আবিরের হাতটা চেপে ধরে মুচড়ে দেয়। খবরদার, তুয়া এখন আমার স্ত্রী, তাই ওর সিঁদুর মোছার অধিকার কারণ নেই। এই সিঁদুর একমাত্র আমি মরলে তবেই মুছবে। এইসব ঘটনা দেখে পুরোহিত মশাই তো হতবাক হয়ে যান। সিঁদুর মোছার মতো পাপ কাজ করো না বাবা। শাস্ত্র অনুযায়ী বিয়ের লগ্নে প্রথম সিঁদুর দানকেই মান্যতা দেওয়া হয়। আজকের লগ্নে এই ছেলেটি তুয়াকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তাই শাস্ত্র অনুযায়ী এখন তুয়া মা এই ছেলেটির স্ত্রী। অগ্নি সাক্ষী রেখে ওদের সিঁদুর দান হয়েছে, তাই এই বিয়ে ভাঙা উচিত হবে না। অবিনাশ বাবু, একটু বিচার করে দেখুন, এটা আপনার মেয়ের জীবনের ব্যাপার। পরিস্থিতি বুঝে এগিয়ে আসে ঋষি। আমি জানি ঘটনাটা মেনে নেওয়ার মতো নয়, কিন্তু পুরোহিত মশাইয়ের সাথে আমিও একমত বাবা। এখন আর আমাদের কিছুই করার নেই। দাদা। মৌমিতা দেবী হাত জোর করে অবিনাশ বাবুর সামনে গিয়ে বলেন, দাদা, আমি জানি অভি যা করেছে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমাদের সবাইকে এ সমাজে তো বাস করতে হয়। সমাজের তো কিছু নিয়ম রীতি মানতেই হয়। তাই আমার মনে হয় সিঁদুর দান যখন হয়ে গেছে তখন নিয়ম মেনে অভির সাথে তোয়ার বিয়েটা দেওয়া সঠিক বিচার হবে। তোয়াকে আমার বাড়ির বউ করতে আমার কিন্তু কোনো আপত্তি নেই। যদি আপনি অনুমতি দেন আমি খুব খুশি হব দাদা। অবিনাশ বাবু আর কোনো উপায় না বুঝতে পেরে অনুমতি দেন। তোয়া বোবার মতন চুপ করে দাঁড়িয়ে আছে, ঠিক যেন কলের পুতুল। ঋষি ওকে অভির পাশে নিয়ে গিয়ে পিঁড়িতে বসায়। ও চুপচাপ বসে পড়ে। এই দেখে আবির বলে ওঠে, আপনারা যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তখন তো আমার আর এখানে থাকার কোনো দরকারই নেই। কিন্তু সবাই মনে রাখবেন, এই অপমানটা কিন্তু আমি মেনে নেবো না। তোমাকে আমি ছাড়বো না অভি। এই বলে আবির বরযাত্রী সহ বেরিয়ে যায় ওখান থেকে। তারপর তুয়া আর অভির বিয়ে শুরু হয়। এক এক করে সমস্ত নিয়ম মানা হয়, গাঁট ছড়া বাঁধা হয়। সমস্ত অনুষ্ঠান আমাদের বাড়িতেই হবে। আমি আপনাদের। মৌমিতা দেবীর কথা শেষ হওয়ার আগেই তুয়া চিৎকার করে ওঠে, কোনো মধুবরণ হবে না, এই বিয়ে আমি মানি না, তাই আমি কোথাও যাবো না। এই বলে গলার মালা ছিঁড়ে ফেলে দেয় ও। তারপর মাথার ওড়নাটা টেনে খুলে মাটিতে ফেলে রেখে দৌড়ে উপরে চলে যায়। অভি বিয়ের জোর আর তোয়ার ওড়নাটা নিজের হাতে পিছিয়ে নেয়।
একদিন তুমি নিজে থেকেই আমার কাছে আসবে, আর ততদিন তোমার এই সম্পত্তি আমি আমার কাছে যত্ন করে রেখে দেবো। তুয়ার কথা শুনে অবিনাশবাবু বলেন, কিছু মনে করবেন না মৌমিতা দেবী, আপনার ছেলে যা করেছে তা ক্ষমার অযোগ্য। তাও সমাজের কথা ভেবে আমি বিয়ে দিয়েছি, কিন্তু আমার মেয়ে যখন আপনাদের বাড়ি যাবে না বলেছে তখন ও যাবে না। ওকে জোর করার অধিকার আমাদের কারোর নেই। আপনারা এখন আসতে পারেন। অবিনাশবাবুর কথায় মৌমিতা দেবী অপমানিত বোধ করেন, কিন্তু উনি বুঝতে পারেন পরিস্থিতি এখন খুবই খারাপ, তাই উনি কিছু না বলে ওখান থেকে চলে যান। অবিনাশবাবুর কথা শুনে অভি বলে ওঠে, আঙ্কেল, আমি তোমাকে ভালোবাসি, আর এখন তুই আমার স্ত্রী। ওর প্রতি অধিকার দেখানোর ক্ষমতা আমার আছে, কিন্তু সেটা আমি করবো না। ও যতদিন না নিজের ইচ্ছায় আমার কাছে আসতে চায় ততদিন আমি ওকে কোনো রকম জোর করবো না। কিন্তু যেদিন ও নিজে থেকে আমার কাছে চলে আসতে চাইবে সেদিন আমি আর কারোর বাধা মানবো না। আমি আসছি। এই বলে অভি অবিনাশবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে চায়, কিন্তু অবিনাশবাবু পা সরিয়ে নেন। অভি মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সমস্ত গেস্টরাও চলে যায়। মণ্ডপ ফাঁকা হয়ে যায়। ঋষি তনুকে নিয়ে উপরে চলে যায়। এতক্ষণ সমস্ত ঘটনা চোখের সামনে ঘটলেও তনু একটা কথাও সেভাবে বলেনি, কারণ ও মনে মনে বিশ্বাস করে অভি হয়তো ভুল উপায়ে তুয়াকে বিয়ে করেছে। কিন্তু অভির থেকে বেশি তুয়াকে কেউ ভালোবাসতে পারবে না, এটাও তনু জানে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। তুয়া নিজের রুমে এসে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে এসে বলে, এটা এটা তুমি কি করলে অভি, কি করলে? আমার যতই কষ্ট হোক আমি তো নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। হ্যাঁ, মনে মনে তোমাকে ভালোবাসলেও কখনো তোমার কাছে ধরা দিইনি আমি, যাতে তোমার কোনো ক্ষতি না হয়ে যায়। তোমার কিছু হয়ে গেলে আমি আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না যে। কিন্তু কিন্তু আজ তুমি যা করলে, এরপর আমি জানি না তোমাকে আমি কি করে বাঁচাবো। তো তোমার দেওয়া এই সিঁদুর আমি কোনোদিনও বুঝতে পারবো না অভি। সকলের সামনে স্বীকার না করলেও আমি তোমার স্ত্রী হয়ে সারা জীবন তোমার পাশে থাকবো। এই বলে নিজেকে সামনে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে তুয়া। বাড়ির পরিস্থিতি ভালো নয়। তুয়ার সাথে যা ঘটেছে তাতে প্রায় সবাই মন মেজাজ খারাপ। উমা দেবী নিজের ঘরে বসে কাঁদতে কাঁদতে অবিনাশবাবুকে বলেন, এটা এটা কি হয়ে গেল অবিনাশ? বারবার আমার মেয়েটার সাথে কেন এমনটা হয় বলতে পারো? জন্ম থেকেই নিজের পরিবারকে পাশে পাইনি, অভাব অনটনে বড় হতে হলো, পড়াশোনাটাও শেষ করতে পারলো না। আমি অসুস্থ হবার সাথে সাথে সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। যাও একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে গেলাম, সেই ছেলেও হাত ছেড়ে চলে গেল। এতদিনে তবু মেয়েটা নিজেকে একটু সামলে নিয়েছিল। এখানে এসে সবাইকে কাছে পেয়ে অতীতটাকে একটু হলেও ভুলে বেঁচেছিল। কিন্তু আজ আজ আবার সেই একই আঘাত পেল আমার মেয়েটা। ও আর নিজেকে সামলাতে পারবে না অবিনাশ। আমার ভয় হচ্ছে যে ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে। অবিনাশ, ও নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো? এভাবে বলো না উমা, ভুলটা আমারই। কেন যে মৌমিতার কথায় বিয়ে দিতে রাজি হলাম। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তুয়ার কোনো ক্ষতি হতে দেব না। অভি ছেলেটা তো আর তো ভালো বন্ধু ছিল, বলো কেন যে এমন করলো কিছুতেই তো বুঝতে পারছি না। তুমি দেখো তুয়া কখনো ওকে মেনে নেবে না। ও কোনোদিনও কোনো অন্যায়কে মেনে নেয় না। ও যখন বলেছে ওদের বাড়ি যাবে না, তখন তুমি দেখো ও সত্যিই যাবে না। কেউ যেন ওকে জোর করে না নিয়ে যেতে পারে, এটাও তুমি একটু দেখো। আমার মেয়ে যেন আমার কাছেই থাকে অবিনাশ। তুমি এত চিন্তা করো না উমা, তুমি শান্ত হও। আমি তো বলছি তুয়ার মত ছাড়া কেউ ওকে এই বাড়ি থেকে কোথাও নিয়ে যেতে পারবে না। এবার তুমি কিছু খেয়ে নাও, যাও, তোমাকে তো ওষুধ খেতে হবে। এই বলে অবিনাশবাবু উমাদেবীকে জড়িয়ে ধরেন। এদিকে তনু নিজের ঘরে এসে খুশি মনে গুনগুন করে গান গাইতে গাইতে ঋতুকে ঘুম পাড়ায়। তাই দেখে ঋষি বলে, কি ব্যাপার বলো তো, তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছ, আজ আমি খুব খুশি। আমি চেয়েছিলাম জানো তো যে তুয়ার সাথে যেন অভিরই বিয়েটা হয়। কিন্তু তুমি অভি যা করেছে সেটা কিন্তু মোটেও ঠিক করেনি। হ্যাঁ আমি মানছি, আমি জানিও সেটা। আমি তোমাদের অবস্থাটাও খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করো, অভির পদ্ধতিটা হয়তো ঠিক ছিল না, কিন্তু অভির ভালোবাসাটা মিথ্যে না। আর আমি এটাও জানি তুয়াও অভিকে ভালোবাসে। তবে কিছু একটা কারণ আছে যে কারণে অভিকে মেনে নিতে পারছে না। আচ্ছা ঠিক আছে। তনুর কথা শুনে ঋষি ঘরের লাইটটা বন্ধ করে দেয়। যা হওয়ার হয়ে গেছে, এখন চলো আমরা শুয়ে পড়ি। বাকি কথা কাল সকালে আলোচনা করা যাবে। ঋতু উঠে গেলে আর তোমাকে ঘুমোতে দেবে না। এই বলে ঋষি তনুকে নিয়ে ছেলের পাশে শুয়ে পড়ে। এদিকে নিউ ইয়র্কে নেহা আজ 2 মাস ধরে ওর বাবা মার সাথেই আছে। আসলে এই সময় নেহাকে একা রাখা রিস্ক হয়ে যেত, তাই বীণা দেবী আর মলয়বাবু মেয়ের কাছেই আছেন। নেহার লাস্ট মান্থ চলছে। আজ ডিনার শেষ করে সবাই যখন শুয়ে পড়েছে, হঠাৎই মাঝরাতে নেহার ঘুম ভেঙে যায়।
ও বুঝতে পারে লেবার পেন শুরু হয়েছে, তাই চিৎকার করে মা বাবাকে ডাকে। বীণা দেবীরা নেহার রুমে এসে নেহাকে ওই অবস্থায় দেখে বুঝতে পারেন এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তাই সময় নষ্ট না করেই মলয়বাবু তাড়াতাড়ি গাড়ি বের করেন। তারপর নেহাকে নিয়ে ওনারা হসপিটালে পৌঁছন। ওটি হতে হতে প্রায় ভোর হয়ে যায়। তারপর ওটি রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এতক্ষণে বীণা দেবী আর মলয়বাবু যেন শান্তির নিঃশ্বাস নেন। একজন নার্স ওটি থেকে বেরিয়ে এসে তোয়ালে মোড়ানো ছোট্ট শিশুকে দেখিয়ে বীণা দেবীকে বলেন, কংগ্রাচুলেশন, ইটস আ গার্ল। বীণা দেবীর আনন্দে চোখে জল চলে আসে। কিছুক্ষণের মধ্যেই নেহাকে বেডে দিয়ে দেওয়া হয়। তারপর নেহার হাতে ওর বাচ্চাকে তুলে দেয়। নেহা প্রথমবার বাচ্চাকে কোলে নিয়ে ওর দিকে তাকিয়ে মনে মনে বলে, রানা, রানা, আজ তুমি বাবা হয়ে গেলে, কিন্তু একটাই আফসোস, তুমি বেঁচে থাকতেও তোমার মেয়ে কোনোদিনও তোমার নাম, তোমার কথা জানতে পারবে না। ও আমার একার সন্তান, আমার একতরফা ভালোবাসার চিহ্ন। ওকে আমি একাই আমার মতো করে বড় করে তুলবো। তারপর মেয়ের কপালে ঠোঁট ঠেকিয়ে পাশের কটে মেয়েকে শুইয়ে দেয়। ঠিক তখনই বীণা দেবী হাতে ফোন নিয়ে ভিডিও কল করতে করতে কেবিনে ঢোকে। ফোনের ওপার থেকে নেহা তনুর গলার আওয়াজ শুনতে পায়। কাকিমণি, তাড়াতাড়ি দেখো, আমার তো ধৈর্য ধরছে না। এই যে তনু, এই দেখো। এই বলে উনি ভিডিও কলের মাধ্যমে নেহার মেয়েকে দেখান তনুকে। এটা তোমার সোনা মা, কাছে থাকলে কোলে তুলে ঝপটে জড়িয়ে ধরতাম। কিরে নেহা, তুই কেমন আছিস এখন? শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি রে, কিন্তু তোকে খুব মিস করছি। আমিও তোকে খুব মিস করছি নেহা। এই মুহূর্ততে তোর কাছে থাকতে পারছি না, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুই তুই সোনামাকে নিয়ে কবে আসবি এখানে? আগে আমার কোর্সটা শেষ হোক, তারপর ভেবে দেখবো। তুই বরং ঋতুকে নিয়ে আমার এখান থেকে ঘুরে যা। হ্যাঁ, আমি যাবো, তোর দাদাভাই বলেছে আমাকে নিয়ে যাবে, জানিস। দুজন প্রাণীর বন্ধুর বেশ অনেকক্ষণ ফোনে কথাবার্তা হলো। শরৎবাবুর বাড়ি এখন নিস্তব্ধই থাকে। বাবা ছেলের মধ্যে কোনো কথা নেই, বহুদিন হয়ে গেছে। রানা আজকাল অফিস থেকে সোজা বাড়িতেই ফিরে আসে। পার্টির কোনো কাজ থাকলে মিটিং শেষ করে আর বন্ধুদের সাথে দেখা করতেও চায় না। আজকে সকাল থেকেই রানার মনটা ভালো নেই, নেহার জন্য ভীষণ দুশ্চিন্তা করছে। তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। রানার মন না ভালো থাকলেও ও আজকাল নিজের ঘরে নেহার ছবির দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আজকেও তাই ছিল। তা সত্ত্বেও কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। তাই ও ভাবে একবার বাবার ঘর থেকে ও ঘুরে আসবে। তাই উঠে শরৎবাবুর ঘরের দিকে যায়। ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই শরৎবাবু কারোর সাথে ভিডিও কলে কথা বলছে, সেটাও দেখতে পায়। আর সেই কথা শুনে ওর পা যেন আটকে যায়। ও আর ঘরে ঢুকতে পারে না। তুমি সত্যি বলছো তনুমা? আমি দাদু হয়ে গেছি। আমার বাড়িতে মহালক্ষ্মী এসেছেন। হ্যাঁ আঙ্কেল, আপনি দাদু হয়ে গেছেন, আপনার নাতনি হয়েছে। আমার ঘর আলো করে আমার নাতনি এসেছে। কাল আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। আপনার যা ইচ্ছে হয় আপনি তাই করবেন আঙ্কেল, আপনার নাতনি বলে কথা। কথাগুলো শুনে রানার চোখ থেকে আপনা আপনি জল বেরিয়ে যায়। ও যে ঘরে ঢুকে নেহা কেমন আছে সেটা জানতে চাইবে, সেই সাহস ওর মধ্যে হয় না। তনু, নেহা মা কেমন আছে? আমাকে কি একবার কথা বলাতে পারো ওর সঙ্গে? নেহা ভালো আছে আঙ্কেল, একটু আগে আমার সাথে কথা হয়েছে। আমি বরং কাল আপনার সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করবো। এখন রাখছি, হ্যাঁ। এই বলে তনু ফোন কেটে দেয়। রানা নিজের ঘরে চলে আসে। টেবিলে রাখা নেহার ছবিটা হাতে তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। নেহা, আমি বাবা হয়ে গেছি। এটা শুনে আমার যে কতটা আনন্দ হচ্ছে সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না। কিন্তু আমি জানি আমি এতটাই অপদার্থ বাবা যে নিজের সন্তানকে একবার চোখের দেখাও দেখতে পাবো না। কিন্তু আমি এটা বিশ্বাস করি, তোমার কাছে আমাদের মেয়ে ভালোভাবেই মানুষ হবে। তুমি ঠিক নিজের আদলে ওকে গড়ে তুলবে। আমি দূর থেকেই তোমাদের দুজনের জন্য প্রার্থনা করব। এই বলে নেহার ছবিতে ঠোঁট ছোঁয়। মুখার্জি বাড়িতে হিসাব মতন আজ তো আর বৌভাত, কিন্তু বাড়ির এই পরিস্থিতির কারণে বৌভাতের কোনো অনুষ্ঠান আয়োজন হচ্ছে না। সবাই সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছে। এমন সময় তোয়া একটা চুড়িদার পরে, হাতে শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর দিয়ে নিচে নেমে এসে উমাদেবীর পাশে বসে কোলে মাথা রাখে। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। ঋষি গিয়ে দরজাটা খুলে চমকে যায়। তুমি এখানে? আগন্তুক কোনো কথা না বলে বিশাল বড় বড় বেশ কয়েকটা লাগেজ নিয়ে বাড়ির ভিতরে ঢোকে। আগন্তুককে দেখে সবাই উঠে দাঁড়িয়ে পড়ে। বন্ধুরা, সম্পর্কের টানাপোড়েন আর নিয়তির এই নির্মম খেলা আজ আমাদের এক চরম এবং অবিশ্বাস্য মোড়ে এনে দাঁড় করিয়ে দিল। আজকের এই ২৬ নম্বর পর্বের প্রতিটি মুহূর্ত যেন আমাদের হৃৎস্পন্দনকে আরও বাড়িয়ে তুলেছে। তবে কি পরিস্থিতির শিকলে বন্দী হয়ে অভিক আর তুয়ার পথ চিরতরে আলাদা হয়ে যাবে? মল্লিকা দেবীর চক্রান্তের অন্ধকার দেওয়াল কি তনু আর ঋষিরাজের বিশ্বাসের আলোটাকে পুরোপুরি নিভিয়ে দিতে পারবে? এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর দিতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী ২৭ নম্বর পর্বের জন্য। মাঝে মধ্যে গভীর রাতে যখন আমি একা বসে আপনাদের লেখা সুন্দর, আন্তরিক ও গঠনমূলক মন্তব্যগুলো পড়ি, বিশ্বাস করুন আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। পরবর্তী পর্বটিকে আরও নিখুঁত, আরও জীবন্ত এবং আরও সুন্দর করে তোলার জন্য বুক ভরা এক অন্যরকম তাগিদ ও অনুপ্রেরণা যোগায় আপনাদের এই অমূল্য মতামত।
যদি আজকের এই ২৬ নম্বর পর্বটি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তবে গল্পে একটি লাইক দিয়ে দিন। আপনাদের দেওয়া এই একটি ছোট্ট লাইক আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারকে ইউটিউবের দরবারে আরও অনেক নতুন মানুষের কাছে পৌঁছে দিতে এক বিশাল সাহায্য করে। আর যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন এসছেন কিংবা নিয়মিত গল্প শুনছেন অথচ কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে মিস্টার অলোকেশ সরকারের বিনীত অনুরোধ, এখনই আপনাদের ভালোবাসার এই নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আগামী ২৭ নম্বর পর্বটি আপলোড হওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যায় এবং আপনি তা উপভোগ করতে পারেন। চাইলে আজকের এই পর্বটি আপনার সেই সব কাছের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা আপনার মতোই এমন মন ছুঁয়ে যাওয়া বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে আমি ছিলাম এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আর নিজের ভালোবাসার মানুষদের খেয়াল রাখুন আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত প্রিয় ঠিকানা অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।